নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা শুনেছেন যে গতকাল সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর সেই রায়ের পরেই কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে যে মমতা ব্যানার্জির সাথে কি তাহলে কোনো সেটিং হলো সুপ্রিম কোর্টে। কেন বলছি দর্শক, তার পেছনে কিন্তু অনেকগুলো যুক্তি আছে। প্রথম যুক্তি যেটা আমরা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বারবার করে যতগুলো মামলা দেখবেন শিক্ষাক্ষেত্রে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টে যে মামলাগুলোর আদেশ হয়েছে সেই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে স্টে পেয়েছে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার যেটা দাবি করছেন যে সিবিআই যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে এফআইআর করে দিচ্ছেন বা তদন্তের জন্য চলে যাচ্ছেন যেখানে খুশি, এটা করা যাবে না। এটা করতে গেলে আগে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা চুরি করেছেন, চোরকে জিজ্ঞেস করে যেতে হবে চোরের কাছে যে আপনি কখন থাকবেন বা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে যাব। এটাই স্টাবলিশ হচ্ছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেভাবে কলকাতা হাইকোর্টে এসেছিলেন, তিনি কিছুদিন আগে কলকাতায় তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন এবং তিনি তার বক্তব্যতে একটা কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে আমরা ভগবান নই। এইখানে কিন্তু প্রথম জল্পনা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে যে এই রকম একটা বাক্য কেন তিনি বললেন। অনেকে অনেক রকম যুক্তি দিয়েছিল। যুক্তির মধ্যে মেন যুক্তি ছিল যে যারা শাসকের পক্ষে তারা বলছিলেন যে মানুষ ভুল করে, ভগবান কখনো ভুল করে না। তাই বিচারপতি এই ধরনের কথা বলেছেন যে ভগবান নয় বিচারপতিরা। তার মানেটা কি? তার মানে তিনিও মানুষ, তিনিও ভুল করতে পারেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু সব থেকে বড় বিতর্ক তৈরি হচ্ছে, যে বিতর্কটা কিন্তু থামবে না আগামী দিনে, বরঞ্চ এই বিতর্ক দিন দিন বাড়তে থাকবে। কারণ সুপ্রিম কোর্টের গতকালের যে রায়, সেই রায়টা যদি ঠিক করে দেখা যায়, অনেকে বলছেন যে না সিবিআই কে অনেক আজাদি দিয়েছেন। না দর্শক, সিবিআই কে সেভাবে কোনো আজাদি দেওয়া হয়নি। যদি কোনো চোরকে জিজ্ঞাসা করে তার কাছে যেতে হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য, তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। একদম সাদা সিধে কথা যদি পরিষ্কারভাবে আমরা দেখি যে কোনো একজন জনপ্রতিনিধি, ধরে নেওয়া যাক তিনি শাসক পক্ষের হতে পারে, তিনি বিরোধী পক্ষেরও হতে পারে, সেই শাসক পক্ষে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি এফআইআর দায়ের করে তাকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার জন্য রাজ্য সরকারকে জিজ্ঞাসাবাদ করতে হয়, রাজ্য সরকারের থেকে অনুমতি নিতে হয়, তাহলে কি আদৌ সেটা জিজ্ঞাসাবাদ করা যাবে ঠিক মতন? কখনো সম্ভব? কখনো কোনো দিন কোনোভাবে এই জিনিস সত্যের সামনে আসতে পারে না। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি দর্শক, 2011 সাল থেকে টানা একের পর এক দুর্নীতি ঘটেছে। একের পর এক সারদা থেকে নারদা, তারপরে হচ্ছে রোজভ্যালি, তারপর যদি আমরা দেখি বিভিন্ন পুঞ্জ স্কিমে যে সমস্ত টাকা খাটে চিটফান্ড কোম্পানিগুলোকে নিয়ে, তারপর যদি আমরা দেখি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জব, যেগুলো সরকারি যে জবগুলো পেয়েছে যারা, তারা 2 নম্বরি করে পেয়েছে, টাকা দিয়ে পেয়েছে। খাতা ওএমআর শিট, খাতা ওএমআর শিট, সেই ওএমআর শিটকে ফিল আপ করে তাকে চাকরি দেওয়া হয়েছে, রেকমেন্ডে চাকরি দেওয়া হয়েছে। যেখানে এসএসসি দপ্তর নিজে স্বীকার করছে চাকরিতে জালিয়াতি হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে কারো শাস্তি হচ্ছে না। হাওড়া কেসে আমরা কি দেখলাম? প্রত্যেকে একের পর এক জামিন পেয়ে গেল, সুদীপ ব্যানার্জি থেকে মদন মিত্র। কেউ কিন্তু জেলে নেই, কেউ কিন্তু জেলের হাড়ি টানছেন না। তারা সবাই দিব্যি রাজ্যের প্রতিনিধিত্ব করছেন এবং রাজ্যবাসীকে একটা ঘুমের আচ্ছন্নে রেখে দিয়েছেন, এবং তার প্রধান হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে মনে হচ্ছে না যে কোথাও একটা সেটিং হয়েছে, কোথাও একটা সেটিং এর জায়গা স্ট্রং হয়েছে, অথবা সুপ্রিম কোর্টকে কেউ বাইরে থেকে অঙ্গুলি হেলন করছে, যার অঙ্গুলি হেলনে সুপ্রিম কোর্ট সেইভাবে একের পর এক রায় দিচ্ছেন। একটা জিনিস আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না, এর ফলে কি হচ্ছে। এর ফলে সব থেকে বড় ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা। দর্শক, কেন বলছি কথাটা? আপনারা জানেন যে বাম আমলে সিঙ্গুরে যে কারখানা তৈরি হচ্ছিল, সেই কারখানা তৈরি হওয়ার অনেক কিছু হয়তো পদ্ধতিগত ভুল ছিল। সেই ভুলকে আশ্রয় করে কি করা হয়েছিল? সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে সিঙ্গুর থেকে কারখানাকে তুলে নিতে হবে। মমতা ব্যানার্জি তার বুলডোজার দিয়ে কারখানাকে গুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তারপর কেটে গেছে 11টা বছর, একটা শিল্প এসছে পশ্চিমবঙ্গে।
আমাদের মনে হয় আগামী 50 বছরও পশ্চিমবঙ্গে শিল্প আনা শক্ত পরিস্থিতির জায়গা চলে গেছে। এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা চলে গেছে, এবং আগামী দিনে যা আসবেন সেই চ্যালেঞ্জ তারা নিতে পারবেন মনে হয় না। কারণ চ্যালেঞ্জ নিতে গেলে বিরোধী পক্ষ সব সময় কেউ না কেউ থাকবে, তারা বিরোধিতা করবে। সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়ে গেছেন। তো আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে গতকাল যে নির্দেশটা দেওয়া হলো এবং যেভাবে রাজ্য সরকারকে সমর্থন করা হলো, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে সিবিআই তদন্ত করতে গেলে যেভাবে বাধা পাচ্ছিল সেই বাধার পরিমাণ কয়েকশো গুণ বেড়ে গেল। আপনারা দেখেছেন যে গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রীতিমতো একদম ব্যাটিং হাতে নেমে গেছেন। তিনি বলছেন যে দেখুন, সুপ্রিম কোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়েছেন। তার মানে কি, প্রত্যেকটা কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি, প্রত্যেকেই বলছিলেন যে কলকাতা হাইকোর্ট বায়াস, কলকাতা হাইকোর্টে যে অর্ডারগুলো হচ্ছিল সেই অর্ডারটা কোনো না কোনো বায়াস্টিং, এবং সেই জন্যই সুপ্রিম কোর্টে বারবার করে স্টে হচ্ছে। কিন্তু আমরা দর্শক দেখলাম উল্টো জিনিস। কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ তারা কিন্তু নিরলস পরিশ্রম করে চেষ্টা করছেন রাজ্য সরকারকে কিছু একটা বোঝাতে, যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি চরম পর্যায়ে হয়েছে, এবং সেই দুর্নীতি যারা করেছেন তাদেরকে সাজা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু অন্যদিকে সুপ্রিম কোর্ট চেষ্টা করছেন তাদেরকে বাঁচাতে। সেটাই কিন্তু গতকালকে যে রায়, সেই রায় কিন্তু বারবার করে প্রমাণিত হয়ে যাচ্ছে। বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিরুদ্ধে, মানে রাজ্যের বিরুদ্ধে কিন্তু একটা বড় ধরনের বলা যেতে পারে ষড়যন্ত্র, এই শব্দটা আমরা প্রয়োগ করছি জেনে শুনেই, কারণ ষড়যন্ত্র চলছে বাংলা বা বাঙালিকে ধ্বংস করা নয় তো। তা না হলে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে এত মানুষ, একটা ক্যাবিনেট, একটা মন্ত্রিত্বের একটা ক্যাবিনেট মিলে দুর্নীতি করেছে, অথচ তারা দিব্যি শাসন ব্যবস্থায় বসে আছে, তারা দিব্যি শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে, কারো সাজা হচ্ছে না। আপনারা দর্শক বলুন তো, কোনো একজন মানুষ ব্যক্তিগতভাবে আপনাদের চেনা পরিচিতি কোনো একটা মানুষ যদি ভুল করেও একটা গাড়ি নিয়ে যেতে যেতে কাউকে অ্যাক্সিডেন্ট করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই ভদ্রলোকেরও কিন্তু সাজা হয়, সেই ভদ্রলোককেও কিন্তু জেলে পড়ে থাকতে হয়। অথচ এখানে কিন্তু কোনো কিছু ভুল করে হয়নি। এখানে প্রত্যেকটা দুর্নীতি হয়েছে প্ল্যান করে, প্রত্যেকটা দুর্নীতি হয়েছে একেবারে মাস্টার প্ল্যান করে, যে এইভাবে এইভাবে করতে হবে। তা নাহলে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হলো, ওএমআর সিটকে রাখা হলো না। ওএমআর সিটের নিচে যে লেখাটা থাকে তাতে পরিষ্কার লেখা থাকে যে 1 বছরের বেশি ওএমআর সিট থাকবে না, সেটাকে নষ্ট করে দেওয়া হবে। তার মানে কি, পুরোটাই পূর্ব পরিকল্পিত করে রাজ্যের মানুষের থেকে কয়েক হাজার হাজার কোটি টাকা তোলা হলো। সুপ্রিম কোর্ট দেখছে, আমরা মেনে নিচ্ছি সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছেন সেটা সঠিক। তাহলে সুপ্রিম কোর্টকে চিন্তা ভাবনা করতে হবে যে যারা অন্যায় করেছে, যারা এই কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাদেরকে ধরার জন্য কি ব্যবস্থা করছেন, সেই ব্যবস্থা সুপ্রিম কোর্টকেই নিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ যে সমস্ত বিচারপতিরা আছেন তাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। কারণটা হচ্ছে বাংলার মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, বাংলার মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, বাংলা শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, বাংলায় চাকরি নেই। শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে লোককে পিটিয়ে টাকা আদায় করা, দুর্নীতি করে টাকা আদায় করা, ক্লিকবাজি করে টাকা আদায় করা, লোককে ল্যাং মেরে টাকা আদায় করা। এই জিনিস শুধুমাত্র বাংলায় আছে এবং সেটা প্রমাণিত। তাই আমরা মহামান্য বিচারপতিদের কাছে আবেদন করব যে আপনারা আজকে দীর্ঘ 11 বছর হয়ে গেছে, 2011 সাল থেকে আজকে হচ্ছে 2024-এর শেষের দিকে আমরা আছি। এই পর্যন্ত যতগুলো দুর্নীতি আমরা আমাদের সামনে এসছে, সেই দুর্নীতির পুনর্মূল্যায়ন করে যারা সঠিকভাবে যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের শাস্তি হোক। যদি সেটা না হয় তাহলে বুঝবো আজকের যে রায়, সেই রায় কোথাও না কোথাও বায়াস, কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিং, কোথাও না কোথাও টেবিলের নিচে কোনো না কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং এর দিশাই কিন্তু দেখাচ্ছে। দর্শক, আমরা আপনাদের সামনে এই বলিষ্ঠ সংবাদ তুলে ধরলাম এই কারণেই, কারণ আইন বিচারপতিদের জন্য নয়, আইন হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যদি না থাকে তাহলে আইনের কোনো প্রয়োজন থাকে না। তাই আইন হচ্ছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আইন তৈরি হয়েছে। তাই আইনকে প্রয়োগ করতে হবে সাধারণ মানুষের জন্য। মানুষই যদি না থাকে, মানুষই যদি টিকে না থাকে, তাহলে সেই আইনের কিসের লাভ আছে?
আমরা এই কারণেই আজকে এই বলিষ্ঠ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।